সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে সকল দর্শককে স্বাগত জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন প্রবাস টাইমে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। আপনারা জানেন, প্রবাস টাইমে আমরা কথা বলে থাকি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এবং সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে। চাইলে আপনারাও আমাদের আলোচনায় যুক্ত হতে পারেন টেলিভিশন স্ক্রিনে দৃশ্যমান টেলিফোন নম্বরে ফোন করে অথবা জয়যাত্রা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজের কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনারা জানেন যে করোনা যুদ্ধে বাংলাদেশের যে সর্বশেষ পরিস্থিতি, সেই বিষয়গুলো নিয়েই আমরা প্রতিনিয়ত আলোচনা করার চেষ্টা করি। এবং আজকে যে নতুন করে অফিস আদালত খুলে দেওয়া হয়েছে দীর্ঘদিন সাধারণ ছুটির পরে দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য। এবং একটি বিষয় উল্লেখ না করলেই নয়, আমরা কিন্তু দেখেছি যে আজকে রেকর্ড সংখ্যক আক্রান্তের সংখ্যা এবং রেকর্ড সংখ্যক মৃতের সংখ্যা। একের পর এক কিন্তু আপনার আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে, মৃতের সংখ্যাও বেড়ে যাচ্ছে। অনেকেই বিষয়টিকে লকডাউন শিথিল করার কথা বলছেন, কেউ বলছেন সচেতনতার অভাব, সামাজিক দূরত্ব না মানা, স্বাস্থ্যবিধি না মেনে চলা। আমরা আসলে কেউই এই করোনার আলোচনার বাইরে নই, করোনার সংক্রমণের বাইরে নই। আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের আজকে আলোচনায় যারা যুক্ত হবেন, অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এবং সহসভাপতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দিনাজপুর জেলা শাখা। রয়েছেন জনাব আব্দুর রউফ তালুকদার, সম্মানিত চেয়ারম্যান বকশীগঞ্জ উপজেলা জামালপুর। রয়েছেন জনাব আবু সাইদ আল মাহবুব চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগ, জয়পুরহাট। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা আলোচনার শুরুতেই যাচ্ছি দিনাজপুরে, যেখানে রয়েছেন সম্মানিত অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এবং সহসভাপতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দিনাজপুর জেলা শাখা। সম্মানিত অধ্যাপক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামরুজ্জামান, আপনি আমাদের সাথেই রয়েছেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আলোচনার শুরুতে যেমনটি বলছিলাম যে করোনা যুদ্ধে আসলে আমরা সবাই সামিল, কেউ এর বাহিরে নই। এবং আজকে আপনি যেটি লক্ষ্য করে থাকবেন যে আক্রান্তের সংখ্যাও কিন্তু রেকর্ড সংখ্যক এবং মৃত্যুর সংখ্যাটাও কিন্তু রেকর্ড সংখ্যক। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি একজন অধ্যাপক এবং একজন রাজনীতিবিদ এবং একজন সাধারণ মানুষ হিসেবে আসলে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, বা এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন, এই যে মৃতের সংখ্যা বেড়ে যাওয়া, আক্রান্তের সংখ্যাটা বেড়ে যাওয়া? আসলে আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের বাংলাদেশের নাগরিক আমরা শিক্ষিত হই আর অশিক্ষিত হই, আমাদের সচেতন অনেক অভাব আছে। আমরা সচেতন নই, আমরা স্বাস্থ্যবিধি মানছি না। কিন্তু প্রথম থেকেই স্বাস্থ্যবিধি মানার জন্য স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য সংস্থা যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা বলেছে তা আমরা সঠিকভাবে করছি না। যেমন আমরা সামাজিক দূরত্ব বজায় রাখছি না, আমরা বাইরে যাই মাস্ক পরি। তারপরে আমাদের অনেক ভুল আছে। তারপরে সরকার অনেক কিছু করার চেষ্টা করছে। প্রথম ভুলটা সরকার করেছে এইভাবেই যে যখন জানতে পারলো যে এরকম বিদেশে ওয়ান শহর থেকে তা আস্তে আস্তে দিকে আসবে, যখন ঢাকা এয়ারপোর্টে যখন লোক নামলো তখন তাকে পরীক্ষা করা হলো না। এটা একটা একটা ভুল কাজ হয়েছে। যার ফলে তখন তো আমাদের সরকার অন্য কাজে ব্যস্ত ছিল, পরে যদিও অনেক কিছু করার চেষ্টা করতেছে এটাকে মিশাবার জন্য, কিন্তু প্রথমেই ভুলটা হয়ে গেছে ওই ছাত্রীদেরকে পরীক্ষা করে তারা যেন ছড়ায় না যায়, আমাদের প্রত্যন্ত অঞ্চলে না যায়, অন্য ডিস্ট্রিক্টে না যায়। এগুলো যাওয়ার কারণে ছড়িয়ে গেছে। যাই হোক, আমি যেটা বুঝি যে এটা একটা ক্ষুদ্র জীবাণু, যেটা খালি চোখে দেখা যায় না। খালি চোখে দেখা যায় না, কিন্তু এটা একটা মুকুট। করোনা মিন্স মুকুট, এটা একটা মুকুট। এবং এর আগে আবার নভেল করোনা বলা হয়। মহামারী কিন্তু বহু বছর আগেও ছিল, যেমন কলেরা, প্লেগ, নানান ধরনের অসুখ ছিল। কিন্তু সেটা একটা তার স্থান ছিল নির্দিষ্ট জায়গায়। কিন্তু যেহেতু এটা বিশ্বজুড়ে হলো, এটা বিশ্ব জুড়ে সমস্ত বিশ্বে আজকে করোনা প্রাদুর্ভাব, যার কারণে এটা একজন যদি একজনকে স্পর্শ করে করোনা আক্রান্ত লোক, তাহলেই কিন্তু তাকে ধরে ফেলে। যার জন্য এর নাম দিয়েছে নভেল করোনা। কিন্তু অন্য রোগীর নাম, রোগের আগে কোনো নভেল কথা নাই। যাই হোক, আমাদের কি করতে হবে এখন? সচেতনতা মানে নিয়ে আমাদেরকে দূরত্ব বজায় রেখে আমাদেরকে চলতে হবে। আমাদেরকে বারবার পরীক্ষা করতে হবে শরীর ঠিক আছে কিনা, আমাদের করোনা রোগ ধরলো কিনা। যদি করোনা রোগ ধরে তাহলে আমাদেরকে আইসোলেশনে যেতে হবে। আমাদেরকে বিধিগুলো মেনে চলতে হবে। যেমন আমাদের 3 ফুট বা 3 মিটার দূরে কি 4 মিটার দূরে দূরে থাকতে হবে। তারপরে আজকে 30শে মে,
অফিস আদালত সব খুলে গেল, এই এই লোকগুলা কি হবে? যেখানে ট্রেন যাচ্ছে, বাস যাচ্ছে, সব জায়গায় তারা অত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছে, আবার ঢাকা চাকরিতে যাচ্ছে। আর জীবিকা নির্বাহের জন্য চাকরিতে যেতেই হবে। এইভাবে এই যাওয়াটা যদি ঠিক মতো চলতো, নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে যেত, তাহলে হয়তো কিছুটা কমতো, কিন্তু কেউ তো মানছে না। মানার চেষ্টা যদিও সরকারের সংস্থাগুলা, পুলিশ বাহিনী, র্যাব, তারা খুব চেষ্টা করতেছে মানুষকে বোঝানোর, কিন্তু আমাদের মানুষরা, আমরাও সচেতন নই, যার কারণে এটা আরো ব্যাপকভাবে সৃষ্টি হচ্ছে। দেখেন না, আজকে গেল 40 জন মারা গেল, আরো যে কত কিছু জানি না, তবে গভর্নমেন্ট হিসেবে আজকে 40 জন মারা গেছে। তো এটা আস্তে আস্তে দিন দিন বাড়তেছে। এটা এখন যদি সরকার পরীক্ষামূলক করে থাকে তাহলে ভালো। আসলে উৎপত্তি স্থানকে লকডাউন লকডাউন করতে হবে। উৎপত্তি স্থলকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কোনো ক্রমেই এটা বন্ধ হবে না। তারপরও বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা কথা বলেছে যে এটা পৃথিবীতে যেমন যেমন চিকেন পক্স, যেমন HIV, এই রোগগুলো যেমন শেষ হয় নাই, এই রোগ জি, কোনোদিনও শেষ সম্মানিত হবে না। সহসভাপতি, আপনি আলোচনার মধ্যে একটি কথা বলেছেন যে শুরুর দিকে যদি যারা আমাদের প্রবাসী ভাইয়েরা দেশে ফিরে আসলো তাদেরকে যদি সঠিকভাবে কোয়ারেন্টাইন করে রাখা হতো তাহলে হয়তো প্রাথমিকভাবে এত সমস্যা হতো না। আমরা অনেকেই এই কথাটি বলার চেষ্টা করেছি, কিন্তু সেটি তো শুরুর দিককার কথা। কিন্তু পরবর্তীতে যখন আপনার এই যে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে, সরকার, রাজনৈতিক দল, আপনারা যারা বিভিন্ন দলের জনপ্রতিনিধি রয়েছেন এবং আপনার প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মানুষকে সচেতন করার চেষ্টা করা হলো, তাদেরকে বোঝানো হলো যে সামাজিক দূরত্ব, আইসোলেশন, কোয়ারেন্টাইন এবং এই যে আপনি যে বিষয়গুলো বলছিলেন যে নিজের সুরক্ষা নিশ্চিত করার জন্য যে বিষয়গুলো করা উচিত, আমরা তারপরেও কিন্তু দেখছি যে মানুষ কিন্তু বিষয়গুলোকে খুব একটা কেয়ার করছে না, খুব একটা মানছে না। এবং সাধারণ ছুটি যখন ঘোষণা করা হলো সেটি কিন্তু মানুষকে ঘরে থাকার জন্য, সুরক্ষিত থাকার জন্য, কিন্তু আমরা দেখেছি যে সাধারণ ছুটিকে অনেকে আপনার উৎসবের মতো করে, আনন্দের মতো করে উদযাপন করার চেষ্টা করেছেন। আসলে এই বিষয়টি নিয়ে আপনারা কি বলবেন বা আপনি কি বলবেন? আমি বলতে চাচ্ছি এই বিষয় নিয়ে, ধন্যবাদ আপনাকে। এই বিষয় নিয়ে ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ, বেশিরভাগ লোক আমরা মধ্যবিত্ত আছি, গরিবও আছি। এখানকার জীবন এবং জীবিকা নির্ভর করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আর্থিক সচ্ছলতা। যে বর্তমান বিশ্ব জুড়েই তো আর্থিক সচ্ছলতা নাই, আর্থিক অবস্থা দিন দিন নিম্নের দিকে যাচ্ছে। তা আমাদের বর্তমানে সরকার পরে চেষ্টা করে যে আর্থিক অবস্থাকে উন্নতি করার জন্য অনেক চেষ্টা করতেছে। যেমন তারা এই রোগ যাতে না হয়, মানুষ যাতে আক্রান্ত না হয়, সেই জন্য মানুষদেরকে বোঝাবার চেষ্টা করেছে এবং ত্রাণও দিচ্ছে। হ্যাঁ, কিন্তু সেই ত্রাণটা আবার ঠিক মতো ঠিক জায়গায় পৌঁছছে না। যেমন যারা গরিব, যারা হ্যান্ড টু মাউথ, যারা দিন আনে দিন খায়, তাদের কাছে রেশন কার্ডও দেওয়া হয় নাই, তারা চাউলও পায় নাই। কিন্তু অনেক লোক যারা ওদের মানে আওয়ামী লীগ করে, তাই সেই সরকারের লোকগুলা তারা কি করতেছে, ত্রাণগুলা তারা নিজেরাই ভাগ করে নিচ্ছে। এটা দেখা যাচ্ছে, এটা 100% নয়। আমি আওয়ামী লীগ গভর্নমেন্টকে দোষ দিব না, এটা ব্যক্তি বিশেষের দোষ। তার কারণ যে 71 জন লোকে যে ধরা পড়লো ত্রাণ চুরিতে, তাদের কোনো ব্যবস্থা গভর্নমেন্ট হয়তো বা নিয়েছে? ওরা একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, তাদের কি দয়া মায়া কিছুই নাই? এই মানুষগুলোকে বাঁচাবার জন্য কোনো ব্যবস্থাই নাই। রেশন কার্ড বলেন, এই 2,500 টাকা করে গভর্নমেন্ট দিল, সেই টাকাটা কি হলো? সেই টাকাটা একটা মোবাইলেই একই নাম্বারে 60 বার টাকা পেলো, 2,500 করে। এই যে লোকগুলা, এটা তাদেরই দোষ। এবং ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো হয় নাই, যার জন্য আমাদের জীবন জীবিকা, যারা গরিব মানুষ আছে, একটা জিনিস মার্ক করেন যে যারা গরিব আছে তারা কিন্তু জীবিকার জন্যই তারা বাইরে যাচ্ছে। এবং একটা পর্যন্ত যে কদিন আমাদের বন্ধ ছিল, লকডাউন ছিল, সে কদিন কিন্তু আমাদের একটা পর্যন্তই লোক বাইরে ছিল। পরে কিন্তু একটার পরে তারা কিন্তু সন্ধ্যার পর পর্যন্ত, রাত পর্যন্ত আর লোক ছিল না, খুব কম ছিল। কিন্তু মানছে না, মানছে, ভয় করে। সবচেয়ে বড় জিনিস কি, যে করোনা যতটা ভয়াবহ নয়, তার থেকে ভয়াবহ হয়ে গেছে এই মানুষের মন। কখন জানি কি হয়, এই একটা জিনিস এসে গেছে, এইটা দূর করতে হবে। এবং এই 15 দিন যে সীমিত আকারে সরকার সবকিছু আমার মনে হয় পরীক্ষা করে, যেমন স্কুল কলেজ, স্কুলের বাচ্চা তো আর এই সামাজিক দূরত্ব 2 3 ছেলেরা বুঝে না, বা বড়রা বুঝে, কিন্তু তাও তারা মানে না। তাদের সুরক্ষা করার জন্য তাদের পিপি বা কোনো অন্য ড্রেস নাই। ডাক্তারদের থাকতে পারে, কিন্তু অন্য লোকের নাই।
সেই জন্য আসলে আমাদেরকে এটা পরীক্ষা আকারে দেখতে হবে, এবং প্রয়োজন হলে আবার লকডাউন দিতে হবে, লকডাউন করতে হবে। এক কথা হয়ে গেল। আর এই মাসটা কিন্তু আমাদের করা উচিত ছিল, এ মাসটাতে আমাদের সাধারণ ছুটিটা আরো বর্ধিত করা উচিত ছিল। দেখা যাক না কেন আর 15 দিন কি হয়। কিন্তু সরকার আর্থিক ব্যবস্থা স্বচ্ছতা রাখার জন্য আবার চেষ্টা করলো, কিন্তু আর্থিক ব্যবস্থা স্বচ্ছ করতে গেলে কি হবে? বাস ভাড়া বেড়ে গেছে, লোক যেতে পারে না। আজকে আবার 60% প্রজ্ঞাপন জারি করছে। এতে গভর্নমেন্টের একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তারা কোনোটাই কন্ট্রোল করতে পারে না। যেটা করতে যাচ্ছে, যেমন ট্রেনের ডবল সিট নিবে একটা লোক, এটা কি মানবে? র্যাব পুলিশ বানাতে পারবে? যখন ভিড় হবে তখন তো কোনো কিছু করতে পারবে না, তখন তো লোক উঠে যাবে। দেখা যাক খোদা আমাদের কি করে। যে এখন আপনি সবচেয়ে আপনার বড় কথা কথার হচ্ছে যে মধ্যে সুন্দর একটি কথা নিয়ে আসছেন যে আপনার এই যে সাধারণ ছুটি বাতিল করে দেওয়া, লকডাউন শিথিল করে দেওয়া, যদিও এটি দেশের অর্থনীতিকে সচল রাখার জন্যই করা হয়েছে। দেশের অর্থনীতি যদি ঠিক না থাকে, পরবর্তীতে হয়তো আমরা আরও বড় কোনো সমস্যার সম্মুখীন হতে পারি। সেই প্রেক্ষাপটেই হয়তো এই সাধারণ ছুটিকে বন্ধ ঘোষণা করা বা বাতিল করা হয়েছে। এবং আপনি যেটি বললেন এবং যেটি গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে, এটি কিন্তু হতে পারে যে এরকমও যে আপনার পরীক্ষামূলকভাবে যে 15 দিন দেখছে বা কি অবস্থা হচ্ছে। এই যে সাধারণ ছুটি বাতিল করে দেওয়া, লকডাউন শিথিল করে দেওয়া, মানুষের জীবিকার জন্য যে বের হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বলা আছে এবং নির্দেশনা দেওয়া আছে স্বাস্থ্যবিধি মেনে। তো সেক্ষেত্রে কতটুকু মানা সম্ভব বা কতটুকু মানুষ মেনে চলছে বলে আপনি মনে করেন? আমাদের কিছু কিছু জায়গায় মানা হচ্ছে, কিছু কিছু জায়গায় মানা হয় না। আসলে আমি একটা জিনিস মার্ক করছি যে দিস গভর্নমেন্ট, দ্য অনলি গভর্নমেন্ট ইজ ফলোড বাই দি ইন্ডিয়ান গভর্নমেন্ট, অ্যাজ বিকজ তারা 15 তারিখ পর্যন্ত ডোমেস্টিক প্লেন গুলা তারা চালু করছে, আমাদের গভর্নমেন্টও চালু করছে প্লেন। কিন্তু এটা নয়, আসলে নিজস্ব জায়গাটা দেখতে হবে যে হোয়াট কাইন্ড অফ এনভায়রনমেন্ট আর দেয়ার, এটা মানতে হতো, দেখতে হবে। দেখেন, এক জায়গায় মনে যেমন আক্রান্ত হয়েছে, এখন আক্রান্তকেও কিন্তু মানুষ আর ভয় করে না, কোনো কিছু ভয় করে না, সংস্পর্শে যাচ্ছে তারও হচ্ছে। আমার যে করোনা হয়েছে আমি নিজেই জানি না, যার জন্য পরীক্ষামূলক ব্যবস্থায় গেলে সেখানে ডাক্তার থাকে না, তারপরে ডাক্তাররা চলে যায়। এইগুলা কারণে আমাদের লোকগুলা সত্যিকারই, আমাদের এমনি তো আমাদের লোকগুলা মানে বেশিরভাগ শিক্ষিত হওয়ার পরেও মনে করেন জীবনকে সবাই ভয় করে, তাই না? কিন্তু জীবনকে ভয় করে চলবে না, জীবিকারও তো দরকার আছে। আজকে যদি গভর্নমেন্ট এই কাজটা করতো, অনেক ভুল আছে, যেমন আমি বলছি খাওয়াগুলা যদি ঘরে ঘরে পৌঁছে দিত। একটা একটা গ্রামে মনে করেন যে কে গরিব না গরিব, ওখানকার এমপি বলেন, ওখানকার চেয়ারম্যান বলেন, তারা জানে। এবং সেখানে আর্মি নিয়ে ডিস্ট্রিবিউট করতো বা পুলিশ নিয়ে ডিস্ট্রিবিউট করতো, ঠিকভাবে ডিস্ট্রিবিউট হতো। কিন্তু কোনোভাবেই ডিস্ট্রিবিউট হয় নাই খাওয়া। অনেকেই দিনাজপুরে আমি দেখছি অনেকেই খাওয়া পায় নাই। আমাদের এখানে অনেক গরিব মানুষ আছে রেশন কার্ড পায় নাই, অথচ অনেকে ডবল ডবল 20 কেজি 40 কেজি চাউল পেয়ে গেছে, কমও আছে। কিন্তু অনেকে পায় নাই। তো এগুলার ব্যবস্থা করতে গেলে, এটা রিমেডি করতে গেলে আসলে দুই দৃশ্যে থাকতে হবে। পাবলিক যারা রিপ্রেজেন্টেটিভ, এমএলএ এমপি বা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান মেম্বার, এদিকে দেখতে হবে। কিন্তু এরাই যদি জি, মানে আপনাকে কি অসংখ্য বলবো, ধন্যবাদ সম্মানিত সহসভাপতি। আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসব। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি জামালপুরে, যেখানে রয়েছেন জনাব আব্দুর রউফ তালুকদার, সম্মানিত চেয়ারম্যান বকশীগঞ্জ উপজেলা। আপনি আমাদের সাথেই রয়েছেন, আপনি আমাদের আলোচনা শুনছিলেন। আমরা আলোচনা করার চেষ্টা করছি আসলে এই সংকটময় মুহূর্তে যে পরিস্থিতি, আমরা কেউ এর বাইরে না সেই বিষয়গুলো নিয়ে। এবং আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে আজকের মানে অন্যতম আলোচনার বিষয়, যে আপনি জানেন যে করোনা যুদ্ধের কারণে দেশের প্রতিটি সেক্টরই কিন্তু স্থবির হয়ে পড়েছে। শুধু দেশ না, গোটা বিশ্ব। যেখানে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে, অর্থনীতির অবস্থা খারাপ, মানুষ কর্মহীন হয়ে পড়ছে, মানুষের আয়ের উৎস কমে যাচ্ছে, সেখানে গণপরিবহনের ভাড়া 60% 60% বাড়ানো হয়েছে। এটি আসলে কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? আমরা কথা বলার চেষ্টা করছি সম্মানিত চেয়ারম্যান বকশীগঞ্জ উপজেলা জামালপুর জনাব আব্দুর রউফ তালুকদার, তার সাথে। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সুপ্রিয় দর্শক, আমরা
কথা বলার চেষ্টা করছি সম্মানিত চেয়ারম্যান বকশীগঞ্জ উপজেলা জনাব আব্দুর রউফ তালুকদার তার সাথে। জি, আমরা আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করছি সম্মানিত চেয়ারম্যান বকশীগঞ্জ উপজেলা জনাব আব্দুর রউফ তালুকদার। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? যে আমরা যেমনটি বলছিলাম আপনাকে যে এই যে করোনা যুদ্ধকালীন সময়ে যেখানে মানুষের আয় কমে গিয়েছে, মানুষের আয়ের উৎস অনেকটা বন্ধ হয়ে গেছে, অনেকে কর্মহীন হয়ে পড়েছে এবং সকল সেক্টরেই কিন্তু একটি স্থবিরতা বিরাজ করছে, সেখানে গণপরিবহনের ভাড়া 60% বৃদ্ধি করা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে মনে করেন? দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এই মুহূর্তে তার সাথে কথা বলতে পারছি না। আমরা আবারও তার কাছে যাব, যখনই আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব এবং যখনই তাকে আমরা পাবো তখন তার সাথে কথা বলবো। আমরা আবারও যাচ্ছি দিনাজপুরে, যেখানে কথা বলছিলাম বীর মুক্তিযোদ্ধা এবং সম্মানিত সহ সভাপতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দিনাজপুর জেলা শাখা। যে আপনি আমাকে শুনতে পাচ্ছেন, তো আপনি আপনার আলোচনায় যে বিষয়টি নিয়ে আসছিলেন যে পরিবহন ভাড়া বৃদ্ধি করা হয়েছে, এই যে পরিবহন ভাড়া বৃদ্ধি করা হয়েছে 60% প্রজ্ঞাপনও জারি হয়েছে, তো এই যে আপনার দেশের অর্থনীতি যেখানে স্থবির অবস্থা, মানুষের আয়ের উৎস কমে গেছে, অনেকে কর্মহীন হয়ে পড়েছে, আর গণপরিবহনে সাধারণত কি হয় আমাদের দেশের প্রেক্ষাপটে, যারা মধ্যবিত্ত, যারা নিম্ন আয়ের মানুষ, তারাই কিন্তু চলাফেরা করে। আসলে এই যে এই পরিস্থিতিতে পরিবহন ভাড়া বৃদ্ধি করা কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন? সম্মানিত সহসভাপতি, আমরা আপনাকে শুনতে একটু সমস্যা হচ্ছে। জি, আমরা এতক্ষণ কথা বলছিলাম বীর মুক্তিযোদ্ধা এবং সহ সভাপতি জনাব অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামানের সাথে। আমরা আবারও তার কাছে যাব পরবর্তীতে এবং আমরা এই মুহূর্তে যাচ্ছি জয়পুরহাটে, যেখানে রয়েছেন জনাব আবু সাঈদ আল মাহবুব চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক 5 উপজেলা আওয়ামী লীগ জয়পুরহাট। আপনি আমাদের সাথে রয়েছেন, আপনি শুনছিলেন আমাদের এতক্ষণ আলোচনা। আমরা যেমনটি কথা বলার চেষ্টা করছিলাম যে করোনা পরিস্থিতিতে বিভিন্ন বিষয় নিয়ে, এবং আপনি জানেন যে আজকে পরিবহন ভাড়া বৃদ্ধির একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে 60% পরিবহন ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তা আপনি 5 উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জনমানুষের জন্য কাজ করে থাকেন, তা আপনি এই বিষয়টির সাথে একমত কিনা? সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক 5 উপজেলা আওয়ামী লীগ জয়পুরহাট। জি, আপনি বলুন। হ্যাঁ, বলছি এই যে করোনা পরিস্থিতি, আপনি জানেন যে এই মুহূর্তে বাংলাদেশ নয়, শুধু গোটা বিশ্বেই সবকিছু স্থবির হয়ে পড়েছে, মানুষের আয় কমে যাচ্ছে, মানুষের আপনার ইনকাম সোর্সগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অনেকে বেকার হয়ে যাচ্ছে। সেখানে আমরা দেখলাম যে পরিবহনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে 60%। তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? এই বিষয়টির সাথে আপনি একমত কিনা?
আমাদের তো দেশের যে অর্থনৈতিক অবস্থা, সেই কারণে এবং বিভিন্ন ধরনের কর্মের কারণে আপনার যোগাযোগ মাধ্যমটা সীমিত হলেও চালু মনে হয় করা উচিত। কেননা যোগাযোগ মাধ্যম বিশেষ করে বাস পরিবহন, যেটা গণপরিবহন, এটি চালু করা না থাকা অবস্থাতেই আপনারা দেখবেন যে বাংলাদেশের লোকজন কিন্তু বুঝে নেই, বিভিন্ন ভাবে তারা তারা বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। সেই জায়গায় সরকার সম্ভবত সকলের কাছে অনুরোধ করছে যে প্রয়োজন ছাড়া কেউ কোথাও যাবেন না। সেই জায়গা থেকে আমার কি প্রয়োজনে আমাকে হয়তো যেতে হবে প্রয়োজনে, সেই কারণে এখন ভাড়া যেটি নির্ধারণ করছে গণপরিবহনের যারা মালিক আছে তারাও তো ব্যবসায়ী, তাদের তো ওই গণপরিবহন চালাতে খরচ আছে। সেই জায়গায় তারা হয়তো ভাড়াটা সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করে, পরিবহন মালিক সমিতি আছে, শ্রমিক সমিতি আছে, তারা হয়তো সকলে মিলে এটা সিদ্ধান্ত নিচ্ছে। তবে একটু আরেকটু কমালে অনেক ভালো হয়, মানে 60% না করে হয়তো দেশের 50-এর নিচে রাখলে মনে ভালো হয় আমার ব্যক্তিগত অভিমত। না, আপনি যেমনটি বলছিলেন যে সরকার বলেছে যে এক জেলা থেকে বা এক জায়গা থেকে আরেক জায়গায় না যাওয়া, মানুষ যেন এক জায়গাতেই থাকে, লকডাউন মেনে চলে, কোয়ারেন্টাইন মেনে চলে, স্বাস্থ্যবিধি মেনে চলে। তো আসলে এই মানুষকে স্বাস্থ্যবিধি বা মানুষকে ঘরে রাখার জন্য আপনি যেটি বলার চেষ্টা করছেন যে আসলে সেই কারণেও হয়তো পরিবহন ভাড়া বাড়ানো হতে পারে যাতে মানুষ বাহিরে একটু কম বের হয়। তা আসলে এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? এখন পরিবেশটা তো সম্পূর্ণ আমাদের জন্য নতুন একটা বিষয়, করোনাটা। এখন যুক্তির সঙ্গে সবকিছু তো যুক্তিতে চলবেও না, চলা সম্ভবও না, জীবন চলা সম্ভব না। এখন মানুষ দেখুন ঢাকা থেকে আসতেছে, আবার এই মানুষ ঢাকা যাচ্ছে, তারা তো যাচ্ছে যে কোনো মাধ্যমে, যে যেভাবে পাচ্ছে গাদাগাদি করে যাচ্ছে, বসে নাই। সরকার বলেন বা স্থানীয়ভাবে সমাজের যারা সচেতন নাগরিক আছে তারাও অনেককে বোঝানোর চেষ্টা করছে যে আপনারা যান না, তারপরেও তারা যাচ্ছে সেই জায়গায়। আর আরেকটি কথা যে বললাম, পরিবহন মালিকদের ওনাদেরও তো একটা খরচ আছে, মানে গাড়িটা বাসটা চালাতে তেল, ড্রাইভার, হেল্পার, এদের একটা বেতন ভাতা আছে, বেতন ভাতা আছে। এইসব জায়গা থেকে আমরা তো ছোট পর্যায়ে অতটা আমরা গভীরভাবে বলতে পারবো না, তারপরেও স্বাভাবিকভাবে যেটা মনে হয় সরকারের বিভিন্ন সংস্থা, পরিবহন মালিক সমিতি সহ যারা আছে তারা সকলে মিলে হয়তো আলোচনা করেই এই সিদ্ধান্তটা নিছেন। তবে আমার যেটি ব্যক্তিগত মত আরেকটি, এটি হয়তো দূরপাল্লার ক্ষেত্রে বলবৎ থাকতে পারে, কিন্তু আমরা যারা উপজেলা পর্যায়ে আছি, আমাদের যে লোকাল রাস্তাগুলো আছে, যেমন ধরেন আমি একটা উপজেলা থাকি, আমার উপজেলা থেকে জেলা সদর, এইখানে এই বাসটা চালু করতে যায়, এই বাসটা চালু করতে গিয়ে আপনার এই মানে সামাজিক দূরত্ব বলেন বা ভিড় কমানো, মানে বেশি লোক, অর্ধেক মানে প্রতি এক সিটে একজন দূরত্ব বজায় রেখে, মানে এক ডবল, যেহেতু বাসের সিট ডবল, কিন্তু সেখানে সরকার যেটা সিদ্ধান্ত নিচ্ছেন যে একজন বসবে, আমার তো মনে হয় এইখানে এটা মনে হয় থাকবে না নিয়মটা। কেন আমরা যাই বলি, আমরা তো বাঙালি, আমি নিজেও খারাপ, আমি জোর আমার প্রয়োজন আমি উঠবো জোর করে, না নিতে চাইলে দেখা যাবে হয়তো বাসের হেল্পার বা কন্ট্রাক্টর কন্ট্রোল করতেছে, পক্ষান্তরে বাসের হেল্পার বা কন্ট্রাক্টর বলেন তারাও চাইবে যে দুটা যাত্রী বেশি উঠুক, তাতে তাদের রোজগারটা বেশি হবে। এই জায়গায় গিয়ে স্থানীয় ভাবে আমরা হয়তো লোকাল রুট গুলায় গিয়ে এটি থাকবে কিনা এটি আমার একটু সন্দেহ হয় আর কি। তবে হয়তো দূরপাল্লা, আমার এই উপজেলা 5 দিন থেকে ঢাকা যে বাস চলে, সেটা হয়তো পরবর্তী থাকতে পারে। ধন্যবাদ। জি, আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে যারা আসলে পরিবহন চালাবে, যাদের গাড়িগুলো চলবে, তারাও তো আসলে পরিবহনের ব্যবসা করে, তাদেরও গাড়ি চালাতে গেলে খরচ আছে, তাদের যারা স্টাফ আছে তাদেরকে বেতন দিতে হচ্ছে। তো সেই বেতন এবং গাড়ি চালানোর খরচ, এই যে আপনি জানেন যে গণপরিবহনে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষগুলোই বেশি চলাফেরা করে এবং তাদের একটা পোর্শন এবং অধিকাংশ মানুষই কিন্তু এখন বেশ আর্থিক কষ্টে রয়েছে। তো তাদের পকেট থেকে টাকা নিয়ে আপনার পরিবহন ব্যবসায়ীরা ব্যবসা করবে বা তাদের বেতন দিবে, আসলে এই বিষয়টা কতটা যুক্তিযুক্ত, আপনি কি মনে করেন? এখন আমি যদি মনে করি ভাই যে আমি তো বেড়াতে যাব না, সরকার তো নিষেধ করতেছে এবং আমি নিজেও বুঝতেছি আমি বেড়াতে যাব না,
আমি হয়তো বাড়ি থেকে বাইরে যাব, ঢাকায় আমার উপজেলা পাঁচবিবি থেকে হয়তো নিজের কোনো সরকারি অফিস আদালতের কাজে বা কোনো চিকিৎসার ক্ষেত্রে জরুরি কাজে যাব। সেই ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে আর একটি কথা হয় যে ভাড়া যেটি নির্ধারণ করতে হবে। আমি আগেই বললাম আমি অথচ টেকনিক্যাল লোক না, আমি সাধারণ জনগণ। মানে পরিবহনের তেলের কষ্ট কত হবে, আপনি তাদের ড্রাইভার হেল্পার সহ যারা আছে তাদের ভাতা কত হবে, এই ভর করে যে ভাড়াটা যে নির্ধারণ করতে হবে, এই বিষয়ে আমার ওইভাবে আমি সরাসরি বলতে পারবো না। তবে সরকারের যেহেতু সরকারের বিভিন্ন সংস্থা আছে, আবার আপনার আমাদের দেশের গণপরিবহন মালিক সমিতি, বাস মালিক সমিতি আছে, এবং বাস মালিকদের শ্রমিকদের সংগঠন আছে, সহ দেশের বিভিন্ন পরিবহন সেক্টরে বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ আছেন, তারা সকলে মিলে আলোচনা করে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার সাথে কথা বলবো। আমরা আবারও যাচ্ছি জামালপুরে, যেখানে রয়েছেন জনাব আব্দুর রউফ তালুকদার, সম্মানিত চেয়ারম্যান, বকশীগঞ্জ উপজেলা জামালপুর। আপনি আমাদের সাথেই রয়েছেন, আপনি আমাদের আলোচনা শুনছিলেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা যেমনটি কথা বলার চেষ্টা করছিলাম যে পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের যিনি যুগ্ম সাধারণ সম্পাদক, তার সাথে পরিবহন ভাড়ার যে বিষয়টি নিয়ে, পরিবহন ভাড়া বৃদ্ধি করা হয়েছে। আপনি একজন জনপ্রতিনিধি, জনমানুষের প্রতিনিধি, জনমানুষের কল্যাণে কাজ করে থাকেন, যার কারণে আপনি পরপর চারবারের নির্বাচিত আপনি চেয়ারম্যান। তা আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে বিষয়টি নিয়ে কি বলবেন? জি, আমরা কথা বলার চেষ্টা করছি সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুর রউফ তালুকদার, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুর রউফ তালুকদার, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম, যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা আবারও যাচ্ছি জয়পুরহাটে, যেখানে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগ। আমরা আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আপনারা জানেন যে এই সংকটপূর্ণ মুহূর্তে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, অসহায় মানুষ যারা রয়েছে, তারা অনেক কষ্টে দিনাতিপাত করছে। তো আপনি আপনার সংগঠনের পক্ষ থেকে, আপনি একটি উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক, আপনারা সেই নিম্ন এবং অসহায় মানুষের জন্য, নিম্ন আয়ের মানুষদের জন্য কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন? যে আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা সরকার যেটি আপনার সাধারণ জনগণকে দিচ্ছেন সহযোগিতা প্রাণের, এটি সম্ভবত সর্বদেশে জনপ্রতিনিধি, বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে, পৌরসভার কাউন্সিলর এবং মেয়রের মাধ্যমে দিচ্ছেন। আর আমরা যারা রাজনৈতিক কর্মী, তারা আমরা যতটুকু পারছি, আমি আমার কথাই বলি, আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারছি আমি সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি, এবং দলীয়ভাবে আমাদের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা গোটা উপজেলা ব্যাপী ত্রাণ, মানে খাদ্য দ্রব্যের চাল, ডাল প্যাকেটজাত করে আমরা বিতরণ করছি, এবং এখনো আমরা যেটি অব্যাহত রেখেছি, কিন্তু সেটাই পরিমাণ সীমিত হয়ে গেছে, কারণ সরকার যেখানে পর্যাপ্ত দিচ্ছে না আর কি। আর
এর বাইরেও আমরা এই রাজনৈতিক উপজেলার জনগণকে সচেতন করার জন্য করোনা ভাইরাসের উপর সচেতন করার লক্ষ্য নিয়ে করোনা ভাইরাসের লকডাউনের শুরুতেই আমাদের জাতীয় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন সাহেবের ব্যক্তিগত উদ্যোগে জি, সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা আবারও যাচ্ছি জামালপুরে, যেখানে কথা বলার চেষ্টা করছি সম্মানিত চেয়ারম্যান বকশীগঞ্জ উপজেলা জনাব আব্দুর রউফ তালুকদার। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আপনার সাথে কথা বলার চেষ্টা করছি। আসলে দুঃখিত, কয়েকবারই যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আপনার সাথে কথা বলতে সক্ষম হইনি। আশা করি এবারে আমরা কথা বলতে পারবো আপনার সাথে। আপনি জানেন যে এই সংকটপূর্ণ মুহূর্তে লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে, অফিস আদালত খুলে দেওয়া হয়েছে দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? দুঃখিত, আমরা আবারও তার সাথে কথা বলতে সক্ষম হলাম না। আমরা আবারও যাচ্ছি জয়পুরহাটে, যেখানে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবু সাইদ আল মাহমুদ চন্দন। যে আমরা আপনার সাথে আবার আলোচনায় ফিরেছি। আপনি জানেন যে এই যে লকডাউন, এগুলো শিথিল করা হয়েছে, অফিস আদালত খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য, জীবিকার তাগিদে মানুষ যেন তাদের জীবন ধারণের জন্য জীবিকা নির্বাহ করতে পারে, সেজন্য এই যে খুলে দেওয়াটা, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? সরকার যেটি খুলে দিয়েছেন, আপনারা জানেন যে আপনি সব আমি সকলেই জানি যে আমরা এই করোনা ভাইরাসের এই লকডাউনটা, বিশেষ করে লকডাউনটা, এটি আমাদের জীবনে সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতাটা এত বেশি হয়ে গেছে, দীর্ঘদিন হয়ে গেছে। আর শুধু সরকারি অফিস আদালত না, দেখুন আমাদের করোনা ভাইরাস অনেক চিকিৎসা আছে। আমার জানা মতে আমার বাড়ির পাশে এক রোগী আছেন ডায়াবেটিস, ওনার ঢাকার বারডেম হাসপাতালে যাওয়া অতি জরুরি, কিন্তু উনি যেতে পারতেছে না। এই যে একটা সাধারণ একটা ছোট একটা উদাহরণ, আমার বাড়ির পাশেই, এই হয়তো সীমিত আকারে গণপরিবহনটা খুলে দেওয়াতে উনি হয়তো এখন তার শারীরিক চিকিৎসার জন্য বারডেম হাসপাতালে হয়তো যেতে পারবেন। এই যে এই সব বিভিন্ন কারণেই সরকার যে উদ্যোগটা নিয়েছেন, আমি মনে করি সীমিত আকারে, যেহেতু সরকার বলতেছে বারবার যে আমরা কেউ যেন প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে না যায় বা এক জায়গা থেকে আরেক জায়গায় না যায়, সরকারের সেই নির্দেশটা মেনে, আর আমরা আমাদের নিজের জীবনের জন্য, আমাদের নিজের জীবন বাঁচাতেই তো আমাদের বিনা প্রয়োজনে বাহির হওয়া না হওয়াই ভালো। তাই আমি মনে করি ব্যক্তিগত ভাবে অভিমত আমার, সরকার যিনি করছেন সার্বিক চিন্তা ভাবনা করেই করছেন এবং সকলে মিলে আলোচনা করেই করছেন। আর 10 মিলে যা করেন আল্লাহ তাআলা হয়তো সেই তার পক্ষেই থাকেন, মঙ্গল অবশ্যই মঙ্গলের জন্যই করছেন। আর এর মধ্যে দিয়ে হয়তো আমাদের জন্য ভালো কোনো। জি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে আমরা যেন অপ্রয়োজনে ঘর থেকে বের না হয়ে, এবং এই বিষয়টি নিয়ে কিন্তু সরকারও সচেতন করার চেষ্টা করছে, বিভিন্ন মহল থেকে কিন্তু সচেতন করার চেষ্টা করা হচ্ছে, বাট তারপরেও কিন্তু আমরা অনেকে মানছি না বা মেনে চলছি না। কেন এমনটি হচ্ছে, আপনি কি মনে করেন এই বিষয় নিয়ে? এটি আমার মনে হয়, মানে কাকে কি বলবো, মানে আমাদের মনে আমরা বাঙালি, মানে কিছু মনে করেন না, বাঙালি আমাদের মনে স্বভাবজাত একটা অভ্যাস এটা, যে না মানা, আইন না মানা, বা সরকার যা বলবে, যে সরকারি থাকুক, সেটা বিএনপি থাকুক, আওয়ামী লীগ থাকুক, বা যে আদার সরকারি থাকুক দেশে, সরকার যা বলবে তার বিপরীতে কাজ করা বাঙালির একটা স্বভাবজাত একটা মানে স্বভাব আর কি। আমার তো মনে হয় কিন্তু আমাদের নিজেদের সুরক্ষার জন্য, নিজেদের সচেতনতার জন্য, নিজের পরিবারকে সুরক্ষার জন্য আসলে আমাদের এগুলো মেনে চলা উচিত কিনা, বা সেক্ষেত্রে আপনি আপনার সংগঠনের পক্ষ থেকে মানুষকে সচেতন করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেছেন? অবশ্যই, এটা তো 100% শুনতে পাচ্ছি। নিজের সুরক্ষার জন্য, নিজের পরিবারের সুরক্ষার জন্যই আমাকে যে করোনা ভাইরাস জন্য আমাকে আক্রমণ আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগ। আমরা আবারও যাচ্ছি দিনাজপুরে, যেখানে রয়েছেন সম্মানিত সহ সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আমরা আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সম্মানিত সভাপতি, সহ সভাপতি, এই যে আপনার একটু প্রবাসীদের নিয়ে কথা বলতে চাই আপনার সাথে। আমরা
আপনার কাছে আসবো প্রবাসীদের নিয়ে কথা বলার জন্য, তার আগে আমরা আরেকবার একটু জামালপুরে যাওয়ার চেষ্টা করছি, দেখি আমরা তার সাথে কথা বলতে পারি কিনা। সেখানে রয়েছেন সম্মানিত চেয়ারম্যান বকশীগঞ্জ উপজেলা। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আপনার কাছে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে আপনি একজন জনপ্রতিনিধি, তা আপনার উপজেলার নিম্ন আয়ের এবং অসহায় মানুষের জন্য আপনি কি কি উদ্যোগ গ্রহণ করেছেন এই সংকটপূর্ণ মুহূর্তে? বুঝতে পারছেন স্যার? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বেশ কয়েকবার চেষ্টা করলাম আপনার সাথে সংযোগ স্থাপনের জন্য, কথা বলার জন্য। যান্ত্রিক ত্রুটির কারণে আমরা পারছি না, দুঃখিত। আমরা আবারও যাচ্ছি দিনাজপুরে। সম্মানিত সহসভাপতি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? তো আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করছি, যে আপনার নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, অসহায় মানুষ রয়েছে, এবং আপনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দিনাজপুর জেলা শাখার সহসভাপতি। যারা মুক্তিযোদ্ধা রয়েছে, মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকে অসহায় জীবনযাপন করছে, তাদের জন্য বিশেষ কোনো উদ্যোগ গ্রহণ করেছেন কিনা আপনার দলের পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে। আমরা মুক্তিযোদ্ধা দলের তরফ থেকে শুরু নয়, জেলা বিএনপি আছে এখানে, তার সিনিয়র নেতারা তারা বহু জায়গায় ত্রাণ দিয়েছে। যেমন সেদিন গতকাল ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী দিন। আমরা কালকে আমাদের 13টা সদর উপজেলার 13টা আছে, থানা আমাদের জায়গা আছে, ওয়ার্ড আছে। সেই ওয়ার্ডে আমরা প্রায় 3 ডেক করে আমরা খিচুড়ি পাক করে পাঠাই। তারপরে ঈদের আগে আমরা ত্রাণ দিয়েছি প্রত্যন্ত অঞ্চলে, সীমায় দিয়েছি, চিনি দিয়েছি। আমাদের দানবীর লোক আছে, আমাদের পিনাক চৌধুরী নামে একজন আমাদের বোচাগঞ্জ থানার সভাপতি, যিনি দান করেন। মন্নাব মুকুল বিএনপির একজন সভাপতি, এই যুবদলের সভাপতি, তার নেতৃত্বে অনেক কিছু হয়েছে, তা আমরা করতেই আছি। এবং আমি মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি হিসেবে, আমি শুধু মুক্তিযোদ্ধা দলের মুক্তিযোদ্ধা দল, আমরা কিন্তু গভর্নমেন্ট কিন্তু আমাদের মুক্তিযোদ্ধা দল, তারপরে প্রতিবন্ধী, বিধবা, এগুলো থেকে কিছু দিবে না। এই লোকগুলাকে যেহেতু তার ভাতা পায়, যার জন্য গভর্নমেন্ট সমস্ত কিছু বন্ধ করেছে। তবু আমি দিনাজপুর জেলা প্রশাসক মহোদয়ের কাছে গিয়েছিলাম, অনেক মুক্তিযোদ্ধার নাম দিয়েছি। আমি বলেছি যারা অসুস্থ, শুধু ভাতা দিয়ে সামান্য 12,000 ভাতা পায়, তারা এত আয় নেই, ইনকাম নেই, বয়স হয়ে গেছে, জীবনের শেষ প্রান্তে চলে গেছে। আমি হিসাবকে বলছি, এই নাম দিলাম, এই নাম দেওয়ার কারণে আপনি কিছু কিছু করে আপনি যা পারেন দিবেন। এইভাবে অনেক চেষ্টা করছি আমরা, হচ্ছে না কিছু তা নয়, কিন্তু সবচেয়ে বড় কথা, যে জিনিসটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয় নাই। আমাদের দলের মহাশ্রদ্ধ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি প্রথম থেকেই বলেছিলেন যে ঐক্য, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছিল ঐক্য, সবাই মিলে একসঙ্গে কাজ করবে। এখানে তো হিংসার কোনো দরকার ছিল না, দরকার নাই। কে বিএনপি, কে আওয়ামী, এই মহামারীর সময়ে আমরা কি ভাগ করব? আসলে এখানে কি হিন্দু মুসলমান লেখা আছে? আপনার অসুখ হবে, আমার হবে না, এ তো কথা নয়। অসুখ সবারই হবে, যার জন্য আমরা সবাই ঐক্যমতে কাজ করতে চেয়েছিলাম। এবং আমাদের উনি মহাশ্রদ্ধ মহাসচিব, উনি বারবার, উনি কেন, আমাদের নাগরিক কমিটির মান্না সাহেব, তারা আরো ডক্টর কামাল হোসেন, সদ্য ডক্টর কামাল হোসেন, এনারা বারবার ঐক্যের কথা বলছেন, কিন্তু সরকার কর্ণপাত করেন। সরকার নিজেই একা করতেছে। এবং দেখেন না কিভাবে ত্রাণগুলো দিল। আপনি দেখেন, সরকার যেখানে দরকার, পুলিশরা আক্রান্ত হওয়ার পরে তারা চেয়েছে 239 কোটি টাকা তাদের চিকিৎসার ব্যয়ভার, আজকে তাদেরকে 75 কোটি টাকা দিয়েছে। তাহলে এটা কি সলভ হবে? যারা পুলিশরা তারা হিসাব করেই দিয়েছে এই টাকাটা খরচ হবে চিকিৎসার জন্য, 75 কোটি টাকা দিয়েছে, কিভাবে হবে? আসলে সবাই মিলে, এখন তো র্যাবও আক্রান্ত হয়েছে, পুলিশও আক্রান্ত হয়েছে। আমরা এখন আমাদের কোন দল মত নির্বিশেষে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। কথা বলছেন? তা আমরা তো কিছু করি না, আমাদের হিংসা বেশি। কথা বলছেন? আমি বিএনপি করি, তার মানে যে আমি মনে করি যে মৌলানা ভাসানী থেকে আরম্ভ করে শেখ মুজিবুর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সরওয়ার্দী, শেরবাংলা ফজল, সবাই নেতা, এরা রাষ্ট্রের জন্য অনেক কিছু করেছে। এখানে দল দরকার নাই, আমরা সবাই একসঙ্গে কাজ করি এবং মানুষের কল্যাণে কাজ করি। কিন্তু বড় দুঃখ, আজকে দেখেন দিনাজপুরে শুধু কেউ কোথাও যেতে, দিনাজপুরে বহু গরিব লোক এখনো মনে করেন যে 1 কাপ চায়ের জন্য বসে থাকে। 1 কাপ চায়ের জন্য কে কখন চা খাওয়াবে?
অথচ আমাদের যিনি মেয়র মহোদয় আছেন, উনি আমাদের বিএনপি, উনি যথাসাধ্য চেষ্টা করেছেন যেগুলো গভর্নমেন্ট দেয় সেখানে আর্মি নিয়েই ভাগ করছে। আর্মিরাও কম করছে না, আর্মিরাও তো আক্রান্ত। এখন সবাই মিলে, এখনো সময় আছে। আজকে 40 জন মারা গেছে। আমার মনে হয় বর্তমান পরিস্থিতিটা খুব খারাপ। এটা আপনার কাছে 15 আমরা দিন যদি সংক্ষেপে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে আপনার এলাকায়ও প্রবাসী রয়েছে। আপনি জানেন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের যে অবদান, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অন্যান্য সেক্টরের পাশাপাশি। তো আপনার এলাকায় যারা প্রবাসী পরিবার রয়েছে বা প্রবাসী ভাইয়েরা যারা দেশে ফিরে আসছে, তাদের জন্য আপনার দলের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। দলের পক্ষ থেকে এই ধরনের, যেমন আসলে প্রবাসী ট্যাক্স দিয়ে যে রেমিটেন্সটা আসে বাইরে থেকে, এই রেমিটেন্স দিয়েই তো সরকারের ট্রেজারিটা, ট্রেজারি ভান্ডারটা অনেক এগিয়ে যায়। কিন্তু বড় দুঃখের বিষয় যে এখন যারা আমেরিকায় আছে তাদেরকে তো বিতাড়িত করতেছে, যারা মালয়েশিয়া আছে তাদেরকে সরাই দিচ্ছে, তাদের তারা নিজেরাই আক্রান্ত হচ্ছে। এবং কত বাঙালি, বাংলাদেশের মানুষ আমেরিকায় মারা গেল এই দুর্যোগের সময়। তারা কিভাবে কি করবে? রেমিটেন্স তো দূরের কথা, আমরা দিন দিন নিচে যাচ্ছি। তবে আল্লাহর একটা আছে যে আল্লাহ আমাদেরকে সত্যিকারে ভালোবাসে, যে আমাদের দেশে কৃষিকাজটা আগায় আছে, ফসল আছে, আমাদের সবুজ শস্য শ্যামলা দেশ এটা। এদেশের মানুষ, আমরা মনে করি যে না খায় আমরা মরবো না, কিন্তু আমাদের চেষ্টা তো করতে হবে। আজকে প্রবাসীরা, আমার নিজের আমার নিজের নাতি অস্ট্রেলিয়া গেছে পড়তে, এই 19 ফেব্রুয়ারি গেছে। তার মার্চেই 18 মার্চে করোনা আরম্ভ হইল, সবাই নাতিকে ছেড়ে চলে গেল। সে জি, আপনাকে অসংখ্য ডিগ্রি ইউনিভার্সিটি। ধন্যবাদ সম্মানিত সহসভাপতি। আমরা আবারও চেষ্টা করছি জামালপুরে যেখানে রয়েছেন সম্মানিত চেয়ারম্যান বকশীগঞ্জ উপজেলা, তার সাথে কথা বলার। আপনি, আশা করি এবারে আপনি আমাকে শুনতে পাচ্ছেন। তা আপনি উপজেলা চেয়ারম্যান, আপনি আপনার উপজেলার মানুষের উদ্দেশ্যে এই সংকটময় মুহূর্তে দিক নির্দেশনামূলক কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান বকশীগঞ্জ উপজেলা জনাব আব্দুর রব তালুকদার। আমরা চেষ্টা করলাম আপনার সাথে কথা বলার বেশ কয়েকবারই। দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আপনার সাথে শেষ পর্যন্ত কথা বলতে সক্ষম হলাম না। তবে জয়দাতা টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অবশ্যই অভিনন্দন এবং শুভকামনা আপনার জন্য। আপনি আমাদের সাথে ছিলেন এবং ভবিষ্যতেও আমরা আপনাকে হয়তো পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাকে আমরা পাবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন প্রবাস টাইম। সময় স্বল্পতার কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে ধন্যবাদ জানাতে চাই যারা এই সংকটপূর্ণ মুহূর্তে আমাদের সাথে ছিলেন। আমাদের সাথে ছিলেন অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এবং সহসভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দিনাজপুর জেলা শাখা। আমাদের সাথে ছিলেন জনাব আব্দুর রব তালুকদার, চেয়ারম্যান বকশীগঞ্জ উপজেলা জামালপুর, এবং জনাব আবু সাইদ আল মাহবুব চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক 5 উপজেলা আওয়ামী লীগ জয়পুরহাট। আপনাদের সকলকেই অভিনন্দন এবং শুভেচ্ছা জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে এই সংকটময়পূর্ণ মুহূর্তে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছিলাম করোনা যুদ্ধে বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে, এবং সকলেই প্রতিদিনই একটি কথাই বারবার বলে যাচ্ছেন, যেটি বাংলাদেশ সরকারও বলছে, WHO বলছে, জনপ্রতিনিধিরা বলার চেষ্টা করছে এবং প্রশাসনের পক্ষ থেকেও বলা হচ্ছে, সামাজিক দূরত্ব মেনে চলা, সচেতনতা বৃদ্ধি করা এবং নিজের সুরক্ষা নিজেকেই নিশ্চিত করা। আশা করি সকলেই সেটি মেনে চলবেন। সেই প্রত্যাশায় আবারও আপনাদের সামনে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জয়যাত্রা টেলিভিশনের সাথেই থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।